একটা লিগের প্রথম ম্যাচ সবসময়ই খুব চাপের হয়। ন্যাচারালি সেই চাপকে কাটানোর জন্য টিমের দরকার লাগে একটা জয়। মোহনবাগান সেই জয় আজকে পেয়েছে। যুবভারতীতে এই সিজনের প্রথম ম্যাচে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সকে 2-0 গোলে হারিয়েছে। দুজন অস্ট্রেলিয়ান স্কোরার জেমি ম্যাকলারেন এবং অবশ্যই টম অলরেড সেই ম্যাচ নিয়ে কথা বলবো, এবং মোহনবাগানের পালতোলা নৌকো তার গন্তব্যে পৌঁছানোর যে প্রথম হার্ডেল সেটাকে কিন্তু টপকে গেল। যদিও খুব স্মুথ উইন এটা ওপর থেকে দেখলে মনে হলেও বেশ কিছু সময়ে কিন্তু চাপ তৈরি হয়েছে। ম্যাক্সিমাম বল পজিশন নিজেদের দখলে রাখার পরেও, অত্যধিক পরিমাণে শট নেওয়ার পরেও কেন আরও বেশি গোল এলো না, কেন মোহনবাগান সমর্থকরা আরও বেশিক্ষণ ধরে গোলের উৎসবকে সেলিব্রেট করতে পারলো না, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আজকে পার্সোনালি আমার জন্য ডেফিনেটলি খুব খুশির দিন। না, ভ্যালেন্টাইন্স ডে বলে নয়। মোহনবাগান জিতেছে, ঠিক আছে, সেটা আমি 2 নম্বরে রাখবো। কিন্তু প্রথম যে কারণে আমি খুশি সেটা হলো, ইন্ডিয়ান সুপার লিগে বলটা ফাইনালি রোল করলো। আজকে মাঠে প্রায় 30,000 দর্শক গেছিল। আমি তাদের জন্য সব থেকে বেশি খুশি। আমি খুশি প্লেয়ারদের জন্য। আমি খুশি প্রত্যেকটা টিমের যারা কোচ রয়েছেন, সাপোর্ট স্টাফ রয়েছেন, যারা মাঠের বল বয় রয়েছেন, যারা রেফারি রয়েছেন, এই ফুটবলের গোটা ইকোসিস্টেমটার সাথে জড়িয়ে থাকা একজন বাস ড্রাইভার থেকে শুরু করে মাঠের মালি। আমি আজকে খুশি তাদের সবার জন্য। আমি আজকে খুশি আমাদের টোটাল ফুটবলের যে ফ্র্যাটার্নিটি রয়েছে তাদের জন্য। কারণ একটা দীর্ঘ টাল বাহানার পর আজ 14th ফেব্রুয়ারি এই প্রেমের দিনে কিন্তু ফুটবলটা ফাইনালি মাঠে রোল করলো। ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু প্রবলেম চলছে, সেটা নিয়ে এই ভিডিওতে আমি আজকে কথা বলবো না, সেটা নিয়ে অন্য কোনো সময় কথা বলা যাবে। এবার আসা যাক ম্যাচের প্রসঙ্গে। কালকে প্রিভিউ বানাতে গিয়ে যেটা মোহনবাগানের বেস্ট পসিবল স্টার্টিং 11-এর কথা বলেছিলাম, আজকে যখন 4টের সময় স্টার্টিং 11টা আমি দেখতে পেলাম, আই ওয়াজ সো মাচ হ্যাপি। কারণ সের্জিও লোবেরা কী ধরনের স্টার্টিং 11 চাইছেন, আর আমি একজন ফুটবল দর্শক হিসাবে আমি কীরকম স্টার্টিং 11কে দেখতে চাইছি মোহনবাগানের, সেটা যখন প্রায় পুরোটাই মিলে যায় তখন খুশি লাগেই। যে 11জন প্লেয়ারের কথা বলেছিলাম যে এই 11টা প্লেয়ারই হয়তো আগামীকালের ম্যাচটা শুরু করতে চলেছে, আজকে কিন্তু দেখা গেল তারাই সেই 11জন প্লেয়ারই কিন্তু শুরু করলো। এবং এটাকে হয়তো তর্কাতীতভাবে বলা যাবে না যে দিস ইজ দ্য বেস্ট স্টার্টিং 11 অফ দিস মোহনবাগান। আমি অন্তত জোর দিয়ে বলতে পারবো না, অন্য কেউ বলতে পারলে বলতে পারে। হয়তো এখানে কিছু পরিবর্তন দরকার রয়েছে, কারণ আমরা যে ধরনের খেলা ফার্স্ট হাফে দেখেছি আর সেকেন্ড হাফে দেখেছি, আমার মনে হয় যে সেখানে আরও বেশ কিছু বিষয় নিয়ে সের্জিও লোবেরা তিনি কাজকর্ম শুরু করবেন। যদি প্রথমে বলি দুটো গোলের প্রসঙ্গ, তাহলে অবশ্যই প্রথম গোলটা আমার পার্সোনালি এটা মনে হয়েছে যে অনেক বেশি এটা টিম গেমের থেকে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি। কারণ যে জায়গা থেকে বারবার করে মিসগুলো হচ্ছিল, যে জায়গা থেকে সুযোগটা প্রপার কাজে লাগানো যাচ্ছিল না, ঠিক সেরকমই একটা সিচুয়েশনে কিন্তু জেমি ম্যাকলারেন নিজের পুরো বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের স্কিলটাকে কাজে লাগিয়ে ওই জায়গা থেকে একটা হাফ টার্নে গোল করে গেল। এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে বলতে হয় যে আজকে এত পরিমাণে মোহনবাগান সেট পিস পেয়েছে, কিন্তু ফাইনাল লাস্ট যে সেট পিসটা সেটাকেই দেখা গেল কাজে লাগাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু টম অলরেড পরিবর্তন নেমেছে, অল্প সময় ম্যাচে সুযোগ পেয়েছে, কিন্তু তারপরেও আমি অন্ততপক্ষে পার্সোনালি মনে করি যে প্রেসারটা একটা সময় ভীষণভাবে মোহনবাগানের ওপর এসে পৌঁছে গেছিলো, এবং তার সাথে 30,000 দর্শক এবং যারা বাড়িতে বসে খেলা দেখছে কয়েক কোটি মানুষ, প্রত্যেকের ওপরে সেই প্রেসারটাকে এক মুহূর্তে কয়েক সেকেন্ডে টম অলরেডের ওই গোলটা কিন্তু রিলিজ করে দিয়ে গেল। অসাধারণ একটা সেট পিস, অসাধারণ একটা ফ্রি কিক, অনিরুদ্ধ থাপার একটা বল, এবং সেখান থেকে টম অলরেডের একটা দারুণ ফিনিশ। এবং এই সময়ে যখন ম্যাচটা 2-0 সিল হলো, প্রত্যেকটা মোহনবাগান সমর্থক সেখানে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ 65% বল পজিশন, প্রায় 23-24টা শট, প্রায় 8-10টা শট অন টার্গেট, এবং বেশ কিছু বিগ চান্সেস ক্রিয়েট করার পরেও একদম যেটা মেন রেগুলেশন টাইম, যে 90 মিনিটের রেগুলেশন টাইম, সেখানে জাস্ট একটা ওপেন প্লে থেকে মোহনবাগান গোল করতে পারলো। এবং একদম ম্যাচ শেষ হবে, বাঁশি বাজবে, ঠিক তার আগে একটা সেট পিস থেকে গোল করতে পারলো। কেন এর মাঝখানে এত সুযোগ তৈরি হওয়ার পরেও, এত পরিমাণে বল অপোনেন্ট বক্সের মধ্যে ঢুকে আসার পরেও কেন মোহনবাগান আরও গোল করতে পারলো না, এটা বহু মোহনবাগান ফ্যান কিন্তু অলরেডি চিন্তাভাবনা করতে শুরু করেছে। মোহনবাগান আজ জিতবে, মোহনবাগানের চিরশত্রু আজকে জানতেও খুব ভালো করে। কিন্তু সেই জয়ের ব্যবধানটা কেমন হবে? 1-0 হবে? কারণ কালকে কোচ তিনি বলেছিলেন প্রেস কনফারেন্সে যে আমার কাছে 1-0 জেতার থেকে 6-2 গোলে জেতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কিন্তু সেই 6টা গোল করতে গেলে যে ধরনের ট্রানজিশনগুলো দরকার লাগে সেটা কি আমরা ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি? আসছি সেই প্রসঙ্গে পরে। কিন্তু আমরা যে ম্যাচ দেখেছি, সেই ম্যাচের নিরিখে অন্ততপক্ষে এটা মনে হয়েছে যে হ্যাঁ, মোহনবাগান ম্যাচটা জিতবে। কিন্তু মোহনবাগান বারবার করে এরকম সেকি হয়ে যাবে, কেরালা কিছুটা সময়ের জন্য হঠাৎ করে থ্রেডগুলোকে নিয়ে আসবে এবং সেখানে বারবার মনে হবে যদি এখানে একটা গোল কেরালা করে ফেলে, তাহলে কি মোহনবাগানের কামব্যাক করার আর কোনো রকম রাস্তা থাকবে? আমার মনে হয় না যে এই রকম একটা পরিস্থিতিতে আমরা এইভাবে ম্যাচটাকে রিড করব, এটা আমাদের মাথার মধ্যে ভাবনা চিন্তা ছিল বলে। কারণ একটা টিম তাদের পুরো ফরেনারের সেট চেঞ্জ হয়েছে, প্রচুর ইন্ডিয়ান প্লেয়ার তারা বেরিয়ে গেছে, ইয়াং প্লেয়ারে ভর্তি, তাদের মধ্যে একটা কোথাও অ্যাসপিরেশন রয়েছে ভালো কিছু করার, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা নেই। তাহলে সেই টিমটার থেকে এক্সপেকটেশন কী? যে তারা কিছুটা সময় একটু প্রতিরোধ গড়ে তুলবে, বড় টিম তারা একটু ওয়েট করবে, তারা মেপে নেবে এবং যখন দেখবে যে আমার ঝাঁপিয়ে পড়ার মতো সর্বশক্তি এসে হাজির হয়েছে, আমি আমার ন্যাচারাল খেলাটা খেলবো। সেটা কিন্তু আজকে হয়নি। ন্যাচারালি সেটা হয়তো এক্সপেক্টেড ছিল, কিন্তু এটা প্রথম ম্যাচ, 3.5 মাস পর মোহনবাগান মাঠে নামছে। এই প্লেয়াররা যারা প্রথমবার সের্জিও লোবেরার কোচিংয়ে খেলছে, একটা সেট আপ নতুন করে সের্জিও লোবেরা রেডি করেছেন, একটু অন্যরকম স্টাইলে মোহনবাগান খেলছে। কারণ একই সিজনে তুমি যখন দুজন কোচের দর্শনে খেলবে, দুজন কোচের ফিলোসফি যখন একটা প্লেয়ারের মধ্যে ইনজেক্ট হবে, দুরকম সিস্টেম, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ট্রানজিশন হতে একটু সময় লাগে। তো সেখানেও প্লেয়ারদের মানিয়ে নেওয়া যে এই কোচটা না এরকম চাইছে, আমরা তো খেলছিলাম এতদিন এইভাবে, এই যে প্লেয়ারদের ব্যাপারটা, এটা কিন্তু আস্তে আস্তে হয়তো 1, 2, 3টে ম্যাচ লাগবে। তারপর সের্জিও লোবেরা যে ধরনের কোচ বা তিনি যে ধরনের ফুটবলটা চাইছেন, যেটা আজকে আমি বলবো যে আজকে আমি জাস্ট পোস্টার দেখলাম। মানে একটা সিনেমার ক্ষেত্রে কি হয়, প্রথমে একটা পোস্টার রিলিজ হয়, তারপর একটা টিজার রিলিজ হয়, তারপর ট্রেলারটা আসে, তারপর আসল সিনেমাটা আসে। তারপর সেইটা ডিপেন্ড করছে যে এই সিনেমাটা ব্লকবাস্টার হবে না সুপার ফ্লপ হবে। আমি বলবো আজকে পোস্টার দেখলাম, সেই পোস্টার দেখে অন্তত পক্ষে আমার পার্সোনালি মনে হয়েছে যে টিমটা 65% বল কন্ট্রোল রাখতে পারছে, যে টিমটা কন্টিনিউয়াসলি পাস খেলছে, যে টিমটা প্রচুর চান্স ক্রিয়েট করছে, প্রচুর পরিমাণে সেট পিস থেকে মুভমেন্ট করছে, সেই টিমটা অন্ততপক্ষে আরও 1-2 ম্যাচের পর থেকে নিশ্চিতভাবে হয়তো অপ্রতিরোধ্য হতে পারে। হয়তো আমি এই ওয়ার্ডটা এই কারণে ইউজ করলাম, কারণ ন্যাচারালি স্পোর্টস এমন একটা জিনিস, সেটা বহু রকম ফ্যাক্টরের ওপর দাঁড়িয়ে থাকে। আজকের ম্যাচের পজিটিভ দিক কী কী? আমার কাছে প্রথম যে পজিটিভ দিকটা লেগেছে সেটা হলো অভিষেক টেকচাম সিং। অ্যাজ আ রাইট ব্যাক যখন শুরু করলো ভালো খেলেছে, অ্যাজ আ লেফট ব্যাক যখন সেকেন্ড হাফে এলো অসাধারণ খেলেছে। ডিফেন্সিভ অর্গানাইজেশন অন্ততপক্ষে শেষের দিকে ওই কিছু সময়ে, অন্ততপক্ষে ওই কেরালা ব্লাস্টার্সের যে লেফট উইঙ্গার ইয়োক, ওই প্লেয়ারটা নামার আগে অবধি মোহনবাগানের যে ডিফেন্সিভ অর্গানাইজেশন ছিল সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কম্প্যাক্ট ছিল। আমায় রানার আসার পর আমায় কিন্তু যে ওয়ার্কলোডটা নিয়েছে ডান দিকে, সেটা আমি বলবো যে মোহনবাগানের যে ট্রানজিশনগুলো সেকেন্ড হাফে আমরা দেখছিলাম, যেটা আমরা ফার্স্ট হাফে অনেক বেশি মিস করছিলাম, সেই জিনিসটা কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখতে পেয়েছি। এর সাথে পজিটিভ জিনিস বলতে হবে আপুইয়া এবং থাপা, তাদের যে যুগলবন্দিটা, বিশেষ করে আপুইয়া, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। এই কারণে আপুইয়া আজকে বোধহয় মানে একজন ফরওয়ার্ডের থেকে বা উইঙ্গারের থেকে বেশিবার ফাউল্ড হয়েছে। এর সাথে বলতে হবে রাউসান রবিনো টাচ স্কিল, তার সিল্কি যে মুভমেন্টগুলো, এবং তার সাথে অবশ্যই বলতে হবে পেত্রাতসের কথা। পেত্রাতস যে ওয়ার্কলোডটা নিচ্ছিল, যেভাবে নিচে ড্রপডাউন করছিল, যেভাবে বারবার করে চেষ্টা করছিল, এবং দেখো হয়তো কেউ বলবে যে দেখো পেত্রাতস না শুরুর দিকে খুব আননেসেসারি কিছু শর্টস মেরেছে ঠিক কথা, কিন্তু তোমাকে এই জায়গাটায় গিয়ে রিচ করতে হবে যে অ্যাট হোয়াট সিচুয়েশন পেত্রাতস ইজ লিভিং রাইট নাও। পেত্রাতসের কিন্তু একটা গোল দরকার। দিমি নিডস আ গোল, দিমি নিডস হিজ কনফিডেন্স ব্যাক। ওর এখান থেকে বাকি আরও যে 12টা ম্যাচ পড়ে থাকলো এই সিজনের আইএসএলে, নিজেকে প্রমাণ করার কিন্তু এই 12টা ম্যাচই ওর কাছে শেষ সুযোগ। এই 12টা ম্যাচে ওর গোল দরকার, ওর অ্যাসিস্ট দরকার, ওর কিন্তু আরও অনেক বেশি ইনভলভমেন্ট দরকার। সেটা কিন্তু আজকেও অলরেডি দেখাতে শুরু করেছে। ম্যাকলারেন গোল পেয়েছে, কিন্তু যে প্লেয়ারকে দেখে আমি বলবো যে আমার কিছুটা খারাপ লেগেছে সেটা হচ্ছে লিস্টন কোলাসো। লিস্টন কোলাসো ন্যাচারালি যে পজিশনের প্লেয়ার, হয়তো তাকে রবসনের জন্য স্যাক্রিফাইসড হতে হলো, আমার ওকে দেখে খারাপ লেগেছে, কারণ সেইভাবে ও রাইট উইংয়ে গিয়ে কিন্তু সুযোগ তৈরি করতে পারছিল না। এবং এর সাথে আরও একটা যেটা আমি বলবো যে অসাধারণ আজকে আমার পার্সোনালি লেগেছে, সেটা হচ্ছে টাইম টু টাইম সাবস্টিটিউট আজকে সের্জিও লোবেরা তিনি প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছেন।
প্লেয়ার পরিবর্তন তারা এসে কতটা ইম্প্যাক্ট ফেলেছে সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু তিনি আজকে যে জিনিসটা পার্সোনালি করেছেন, যেটা আমি অন্ততপক্ষে ফিল করতে পেরেছি, যে একটা ভালো টাইম, খুব কম সময় না, প্রায় 15-20 মিনিট তিনি কিন্তু দুজন বিদেশি সেন্টার ব্যাক এবং তার সাথে তিনজন ইন্ডিয়ান মিডফিল্ডারের যে কম্বিনেশনটা, যেটা লাস্ট সিজনে হোসে মলিনার কন্টিনিউয়াস, আমি বলবো যে প্রায় ফরমেশন ছিল বলতে গেলে, সেটাকে তিনি কিন্তু আজকে ট্রাই করে নিয়েছেন যে এটা কতটা আমার সিস্টেমে ক্লিক করছে, এবং সেটা মোটামুটি ক্লিক করেছে। সাহাল আব্দুল সামাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, সাহাল আব্দুল সামাদ যে হোল্ড করতে পারে বলকে, এটা তো আমাদের কাছে অজানা কোনো বিষয় না। এটা কিন্তু আজকে সের্জিও লোবেরা তিনি দেখে নিয়েছেন। আর একটা বিষয় আমার নজরে পড়লো, আমি ভিডিওর মধ্যে বলে দিতে চাই, এটা যদি কেউ কোথাও দেখো তাহলে অবশ্যই কাউন্টারে বলে দিও। আমি অলরেডি কিছু পোস্ট দেখেছি সোশ্যাল মিডিয়াতে এবং আমার কাছে কিছু গ্রুপেরও এসে পৌঁছেছে, যে মোহনবাগানের আজকে একটা এমন ঘটনা ঘটেছে, সেটা নাকি এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটিতে চলে যাবে, মোহনবাগান এই ম্যাচ 3 পয়েন্ট লস করবে। কেন? কারণ মোহনবাগান 5টা প্লেয়ার তো পরিবর্তন করেছে, কিন্তু টোটাল 4বার ধরে প্লেয়ার পরিবর্তন হয়েছে। কখন কখন হয়েছে না, একবার যখন সেকেন্ড হাফে পুরো টিম মাঠে নামছে তখন দেখা যাচ্ছে সুভাশিস বোস চেঞ্জ হয়ে গেছে, তারপর অবশ্যই 3বারে 4জন প্লেয়ার চেঞ্জ হয়েছে। একবার একসাথে 2জন প্লেয়ার, তোমার পেত্রাতস আর মেহতাব উঠে গেল, একবার দেখা গেল তোমার লিস্টন কোলাসও উঠে গেল, এবং আরেকবার দেখা গেল তোমার ম্যাকলারেন উঠে গেল। অর্থাৎ টোটাল 4বার কিন্তু মোহনবাগান প্লেয়ার চেঞ্জ করেছে। অফিসিয়ালি নিয়ম হচ্ছে তুমি 3টে স্টপেজে 5জন প্লেয়ারকে পরিবর্তন করতে পারবে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে আইএফএফের যে রুল রয়েছে সেটাকে একটু খেয়াল করতে হবে। 3বার স্টপেজ টাইমের সাথে যেটা এক্সক্লুড হয়ে যায় সেটা হচ্ছে সেকেন্ড হাফে যদি তুমি মাঝখানে কিছু চেঞ্জ করো, হাফ টাইমে যদি তুমি কিছু পরিবর্তন করো, সেটা কিন্তু কাউন্টে আসে না, সেটা কাউন্টের বাইরেই থাকে। অর্থাৎ মোহনবাগান অফিসিয়ালি ম্যাচে 3বার স্টপেজ টাইমে 4টে প্লেয়ারকে পরিবর্তন করেছে, এবং যেটা কাউন্টের বাইরে থাকে হাফ টাইমে, সেখানে একটা প্লেয়ারকে পরিবর্তন করেছে। যদি কোথাও দেখো যে এটা নিয়ে কেউ বেশি মানে ঝামেলা করার সৃষ্টি করছে, প্যানিক দেওয়ার চেষ্টা করছে, অবশ্যই এই নিয়মটা শেয়ার করে দিও। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের এই ম্যাচটার মধ্যে কী কী উইকনেস আমি দেখতে পেয়েছি। খুব বিরাট কিছু তো দেখতে পাইনি, বাট কিছু তো দেখতে পেয়েছি। যেমন প্রথম যে বিষয়টা আমার অন্ততপক্ষে পার্সোনালি একটু হলেও খারাপ লেগেছে, সেটা হচ্ছে অপোনেন্ট যখন লো ব্লক খেলছে তখন সেই জায়গাতে দাঁড়িয়ে অত্যধিক পরিমাণে ব্যাক পাস, তাদেরকে আরও বেশি করে প্রেসার না দিয়ে ব্যাক পাস করা, এবং শুধুমাত্র বল হোল্ড করে রাখবো বা বল পজিশন আমার কন্ট্রোলে রাখবো বলে আমি বেশি করে ব্যাক পাস খেলবো, এটা আমার মনে হয় যে খেলাকে অনেক স্লো করেছে। এবং কেরালা ব্লাস্টার্সের যে অর্গানাইজেশন রয়েছে, ডিফেন্স এবং ম্যানেজমেন্ট, ওরা তো ওখানে পুরো 9জন প্লেয়ারকে এনগেজ করেছিল, 5-4-1 ফরমেশনে ছিল, ওই জায়গাটা কিন্তু ওদেরকে কিছু সময়ের জন্য বুস্ট করে দিয়েছিল। সেই কারণে মোহনবাগানের গোলটা পেতে এতটা দেরি হয়েছে, এটা আমার খারাপ লেগেছে। এটা একটা আমি মনে হয়েছে এটা একটা নেগেটিভ পার্ট। সের্জিও লোবেরা অবশ্যই তিনি এই জায়গাটাকে পরবর্তী ম্যাচে রিকভারি করবেন, কারণ আরও যখন স্ট্রং অপোনেন্টের এগেনস্টে তিনি ম্যাচ খেলবেন তখন এটা কিন্তু ব্যাকফায়ার করে গেলেও করে যেতে পারে, বিশেষ করে সেই টিম যদি কাউন্টার অ্যাটাকে অনেক বেশি স্ট্রং হয়। যেমন বেঙ্গালুরু রয়েছে, যেমন ইস্টবেঙ্গল রয়েছে, যেমন জামশেদপুর রয়েছে, তারা কিন্তু কাউন্টার অ্যাটাকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং টিম, তাদের এগেনস্টে এই স্ট্র্যাটেজি কিন্তু ব্যাকফায়ার করে যেতে পারে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার আজকে চাইছিল প্রথম ম্যাচেই সুপারস্টার হয়ে ওঠার জন্য, এবং সেখানে বেশ কিছু সেলফিশ মুভমেন্ট আমরা দেখেছি। পেত্রাতোসের থেকে দেখেছি, লিস্টনের থেকে দেখেছি, রাউসন রবিনোর থেকে দেখেছি, আপুইয়ার থেকে দেখেছি, সবাই গোল করতে চাইছিল। এই জায়গাটাকে কাটাতে হবে, অনেক বেশি করে টিমের জন্য খেলতে হবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর প্লেইং ফর মোহনবাগান। তো এর বাইরে আমি বলবো না যে বিরাট কিছু প্রবলেম রয়েছে। প্রথম ম্যাচ, দীর্ঘ একটা বিরতির পর খেলা, মানে 3.5 মাস, সময়টা বুঝতে পারছো, 100 দিনের বেশি সময় পর কিন্তু মোহনবাগান অফিসিয়ালি ম্যাচ খেলতে নেমেছে। তো রাতারাতি সেই প্রথম ম্যাচ থেকে একদম 5th গিয়ারে চলে যাওয়া, এটা এক্সপেক্টেড নয়। বাট ভালো রেজাল্ট, আরও বেটার রেজাল্ট আমি হয়তো এক্সপেক্ট করেছিলাম, বাট ঠিক আছে। কারণ আমি একটা জিনিসকে বিশ্বাস করি যে আমি খুব ভালো ফুটবল খেললাম, দৃষ্টিনন্দন ফুটবল খেললাম, বিশাল আমি ফুটবল খেলে ফেললাম, মানে সবসময় হাততালি পড়ছে পায়ে বল গেলেই সবার। কিন্তু দেখা গেল যে নিট ফল আমার যে রেজাল্ট হয়েছে সেটা আমার লিগের যে পার্সপেক্টিভ রয়েছে তার ফেভারে যাচ্ছে না, তাহলে সেই ভালো খেলাটার আমার মূল্যায়ন কিন্তু হলো না। বাট দিনের শেষে আমি যেমনই খেলি না কেন, আমার যদি ঘরে 3 পয়েন্ট আসে, সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় একটা লিগে লং টাইম ভালোভাবে টিকে থাকা, এবং অবশ্যই যেটা মেন টার্গেট প্রত্যেকটা টিমের থাকে, 14টা আইএসএল টিমেরই রয়েছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। তো সেই জায়গাতে মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচে অন্তত পক্ষে 10-এ 10, হয়তো
বিউটিফুল ফুটবল, মোহনবাগানের এই স্টার্টেড টিম, অসাধারণ একজন কোচ, সেই অনুযায়ী যদি ফুটবলের একটা বিচার করা হয় তাহলে হয়তো আমি বলবো যে 4 বা 5 আউট অফ 10 হয়েছে। কারণ প্রথম ম্যাচ যেটা বললাম যে পোস্টার আজকে দেখতে পেয়েছি, এর পরের ম্যাচে টিজার, তারপর ট্রেলার, তারপর আস্তে আস্তে সিনেমাটা দেখতে পাবো। আর আমার কাছে আজকে পার্সোনালি অন্ততপক্ষে গোটা খেলা দেখে মনে হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক টেকচাম সিং। তোমার মতে কে? অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আমাদের সেকেন্ড চ্যানেলটা বংপিন পিসি 2.0, সেটাকেও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।